ভূগোলের এই ভার্চুয়াল ক্লাসরুমে প্রত্যেককে স্বাগত। তোমাদের ক্লাস 11-এ প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় রয়েছে শাস্ত্র হিসেবে ভূগোল, অর্থাৎ ভূগোলের বিভিন্ন প্রাকৃতিক বা অর্থনৈতিক ভূগোলের বা মানবিক ভূগোলের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পূর্বে ভূগোলের দর্শন বা ভূগোলের ইতিহাস সম্বন্ধে জানার আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। তাই তোমাদের এই প্রাকৃতিক ভূগোলে শাস্ত্র হিসেবে ভূগোলে এই অধ্যায়টি সংযুক্তিকরণ হয়েছে। তো এই অধ্যায়ে বিশদে পর্যালোচনার পূর্বে ভূগোল বিষয়ের আত্মপ্রকাশের কিছু পূর্ব ইতিহাস, দর্শন ও ভূগোল পাঠের প্রয়োজনীয়তাগুলো আমরা জানব। তো প্রথমেই বলি, ভূগোল একটি গতিশীল, প্রবহমান, সর্বদা পরিবর্তনশীল একটি বিষয়। প্রসঙ্গত, ভূগোলের শিক্ষক, গবেষক, লেখক সকলকে যদি আমরা ভৌগোলিক হিসাবে আখ্যা দিতে পারি, তবে সমস্ত ভৌগোলিকগণের সম্মিলিত অবদানের সামগ্রিক ফলই হলো আজকের এই ভূগোল। যে কারণে রিচার্ড পিট, আরেকবার বলছি, রিচার্ড পিট 2004 সালে উনি বলেছিলেন, জিওগ্রাফি ইজ হোয়াট জিওগ্রাফার্স ডু, অর্থাৎ ভূগোল হলো ভৌগোলিকরা সম্মিলিতভাবে যাই করে সেই সমস্ত কিছুই ভূগোলের অন্তর্ভুক্ত। আর যদি আমরা ভূগোলের উৎপত্তির কথা বলি, সেক্ষেত্রে সভ্যতার উন্নতির সঙ্গে ভূগোলের সম্পর্ক অত্যন্ত নিবিড়। তার কারণ নগর সভ্যতার সূত্রপাত হয়েছিল নদীকেন্দ্রিক। তার পরবর্তীকালে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের সঙ্গে সঙ্গে নতুন নতুন এলাকা সম্পর্কে তথ্য সংগ্রহ এবং এই তথ্য সংগ্রহের ভিত্তিতে মানচিত্র প্রস্তুতিকরণ এবং ভৌগোলিক তথ্যের বিশ্লেষণ, যা ভূগোল বিষয়টির উৎপত্তি ঘটিয়েছে। তো প্রাথমিকভাবে ভূগোলের উৎপত্তি হলেও বিষয় হিসাবে কিন্তু ভূগোলের উৎপত্তি তখনও হয়নি। ভূগোলের বিষয় হিসাবে এর উৎপত্তি ঊনবিংশ শতকের প্রথমের দিকে জিওগ্রাফিক্যাল সোসাইটি গড়ে তোলার মাধ্যমে আমাদের ভূগোলের বিকাশ হতে শুরু করে। তো 1830 সালে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি এবং 1851 সালে আমেরিকান জিওগ্রাফিক্যাল সোসাইটি সে যুগের অন্যতম জাতীয় স্তরের জিওগ্রাফিক্যাল সোসাইটি। এবং 1758 সালে মস্কো স্টেট ইউনিভার্সিটিতে প্রথম একাডেমি অফ সায়েন্সের আওতায় প্রথম ভূগোল বিষয়ের আত্মপ্রকাশ ঘটে। তোমরা এটা যেন খুশি হবে যে আমাদের এশিয়ায় প্রথম ভারতে ভূগোল চর্চা শুরু হয় 1927 সালে ভারতের আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে। এবং পশ্চিমবঙ্গে এই ভূগোলের বিষয় হিসাবে বা ভূগোল চর্চার সূত্রপাত ঘটে ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায়। তো তোমাদের প্রথম অধ্যায়ে শাস্ত্র হিসাবে যে ভূগোল রয়েছে, তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত যে যে বিষয়গুলি রয়েছে, সেটি এক, ভূগোলের অর্থ, ভূগোলের সংজ্ঞা,
ভূগোলের পরিধি, ভূগোলের প্রকৃতি এবং ভূগোলের শাখা সমূহ। তো প্রথমেই আসা যাক ভূগোলের অর্থ। মিনিং অফ জিওগ্রাফি বা ভূগোলের অর্থ। জিওগ্রাফি শব্দটি যদি ভেঙে ফেলি সেক্ষেত্রে দুটি শব্দে ভাঙা যায়, জিও প্লাস গ্রাফি। গ্রিক শব্দ জিও ও গ্রাফস থেকেই ভূগোল বা জিওগ্রাফি শব্দটির উৎপত্তি ঘটেছে। এর ব্যুৎপত্তিগত যদি অর্থ দেখি সেক্ষেত্রে জিও কথার অর্থ আর্থ বা পৃথিবী, গ্রাফস কথার অর্থ ডেসক্রিপশন বা বর্ণনা, অর্থাৎ পৃথিবীর বর্ণনা। নেক্সট সেকেন্ড পয়েন্টে যেটি রয়েছে তোমাদের ভূগোলের সংজ্ঞা, ডেফিনেশন অফ জিওগ্রাফি। প্রথমেই আলোচনার শুরুতে আমি বলেছিলাম যে ভূগোল একটি গতিশীল প্রবহমান একটি বিষয়, সর্বদাই পরিবর্তনশীল। তাই ভূগোলের সংজ্ঞাও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত এবং পরিমার্জিত হয়েছে। তো জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস। এই শব্দটি ব্যবহারের জন্যই ওনাকে ফাদার অফ জিওগ্রাফি বলা হয়। তো উনি ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে জিওগ্রাফি ইজ দ্য ডেসক্রিপশন অফ দ্য আর্থ সারফেস অ্যাজ এ হোম অফ ম্যান। অর্থাৎ ভূগোল হলো মানুষের বসতি হিসাবে ভূপৃষ্ঠের বর্ণনা। অর্থাৎ যিনি শব্দটি ব্যবহার করেছিলেন জিওগ্রাফি শব্দটি, উনি ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে এই কথা বলেছেন যে মানুষের বসতি হিসাবে পৃথিবী পৃষ্ঠের বর্ণনা। পরের সংজ্ঞাটা আমরা দেখব। ইনি হলেন হাম্বোল্ট। এনার পুরো নাম আলেকজান্ডার ভন হাম্বোল্ট। ইনি জার্মান দার্শনিক, যেনাকে আধুনিক ভূগোলের জনকও বলা হয়। ইনি ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে জিওগ্রাফি ইজ দ্য ডেসক্রিপশন অফ দ্য আর্থ which deal with the interrelationship of the phenomena that exist together in an area। অর্থাৎ ভূগোল হলো সেই বিষয় যা ভূপৃষ্ঠে অবস্থিত বিভিন্ন জৈবিক সামগ্রীর বিভিন্ন উপাদানের আন্তঃসম্পর্ক বর্ণনা। আরও ভালোভাবে যদি আমরা বুঝতে চাই সেক্ষেত্রে বলব যে প্রকৃতি হলো, আমাদের যে প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি হলো জৈব এবং অজৈব উপাদানের সমন্বয়ে গঠিত এক জৈবিক সমগ্র, যা আলেকজান্ডার ভন হাম্বোল্ট অর্গানিক হোল হিসাবে বর্ণনা করেছেন। অর্থাৎ যেহেতু প্রকৃতি জৈব এবং অজৈব উপাদানের সমন্বয়ে গঠিত, তো সেখানে ভূগোলের কাজ হলো বা ভূগোলের হলো সেটাই যা ভূপৃষ্ঠে অবস্থিত সেই জৈবিক সমগ্রের বিভিন্ন উপাদানের মধ্যে আন্তঃসম্পর্ক বর্ণনা করা। এবং এনার হাত ধরেই কিন্তু আমাদের প্রাকৃতিক ভূগোলের সূত্রপাত ঘটে। নেক্সট কার্ল রিটার। উনি 1779 উনি বলেছেন যে ভূগোল হলো মানুষ ও প্রকৃতির আন্তঃসম্পর্ক নিরূপণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ ভূগোল সেটাই নয় যা কেবলমাত্র নদী, পাহাড়, পর্বত, বাণিজ্য পথ প্রভৃতির নাম
সংগ্রহ করা, যেটা ভূগোলের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় না, বরং মানুষ এবং প্রকৃতির মধ্যে যে আন্তঃসম্পর্ক রয়েছে সেই আন্তঃসম্পর্ক বিচার বিশ্লেষণ করাই হলো ভূগোলের মূল প্রতিপাদ্য বিষয়। যে কারণে এনার হাত ধরেই মানবীয় ভূগোলের সূত্রপাত ঘটে। তাই কার্ল রিটার এবং আলেকজান্ডার ভন হাম্বোল্ট দুজনেই ছিলেন তৎকালীন সময়ের সমসাময়িক দার্শনিক বা ভৌগোলিক জার্মান ভৌগোলিক। এই দুজনকে আমরা আধুনিক ভূগোলের স্রষ্টা হিসাবে জানি, ফাদার অফ মডার্ন জিওগ্রাফি। এর পরের সংজ্ঞাতে দেখব রিচার্ড হাডসন। উনি ওনার বিখ্যাত একটি গ্রন্থ নেচার অফ জিওগ্রাফি বইয়েতে উনি 1939 সালে ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ভূগোল হলো স্থান থেকে স্থানান্তরে বিভিন্ন বিষয়ের বণ্টনের পার্থক্য বিশ্লেষণ করা। অর্থাৎ এক্ষেত্রে কেবল বিচ্ছিন্নভাবে বিভিন্ন বিষয়সমূহের বণ্টনের পার্থক্য বিবেচনা না করে বরং একটি স্থানের সামগ্রিক বৈশিষ্ট্যের সাথে অন্য স্থানের সামগ্রিক বৈশিষ্ট্যের পার্থক্যের পর্যালোচনা করাই হলো ভূগোলের মূল বিষয়। অর্থাৎ উনি এর মাধ্যমে যে বিষয়টি তুলে ধরতে চেয়েছেন সেটি হলো আঞ্চলিক বৈষম্য বা এরিয়াল ডিফারেন্টেশন। নেক্সট সংজ্ঞাতে দেখব হারলন ব্যারোজ। হারলন এইচ ব্যারোজ ইনি একজন আমেরিকান ভৌগোলিক। ইনি ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান ইকোলজি। অর্থাৎ ভূগোল হলো মানবীয় বাস্তুতন্ত্রের বিজ্ঞান, যার কেন্দ্রীয় বিষয় হলো, অর্থাৎ ভূগোলের যে কেন্দ্রীয় বিষয় তা হলো মানুষ কিভাবে তার চারপাশের পরিবেশের সঙ্গে মানিয়ে চলছে তার বিশ্লেষণ বা সমীক্ষা করাই হলো ভূগোলের মূল বিষয়। যার মাধ্যমে উনি বলেছেন যে জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান ইকোলজি। অর্থাৎ ভূগোল হলো মানবীয় বাস্তুতন্ত্রের বিজ্ঞান। অর্থাৎ এখানে সংজ্ঞাতে আমরা দেখলাম যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ভূগোলের সংজ্ঞা পরিমার্জিত হয়েছে। তো তৃতীয় পয়েন্টে যেটি রয়েছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেটি হলো ভূগোলের পরিধি, দ্য স্কোপ অফ জিওগ্রাফি। এখানে যে যে বিষয়গুলো রয়েছে সেটি হলো আঞ্চলিক বৈষম্য অর্থাৎ এরিয়াল ডিফারেন্টেশন, ভূদৃশ্য ল্যান্ডস্কেপ, মানুষ প্রকৃতির সম্পর্ক ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, দৈশিক বণ্টন স্পেশাল ডিস্ট্রিবিউশন, দৈশিক জ্যামিতি স্পেশাল জিওমেট্রি। অর্থাৎ আমাদের ভূগোলের পরিধির মধ্যে এই বিষয়গুলো রয়েছে। তো প্রথমে আসা যাক আঞ্চলিক বৈষম্য বা এরিয়াল ডিফারেন্টেশন বিষয়টা কী। তো প্রথমে যে সংজ্ঞাতে আমাদের হাডসনের সংজ্ঞাতে এই এরিয়াল ডিফারেন্টেশন বা আঞ্চলিক বৈষম্য সম্বন্ধে একটু জেনেছি। অর্থাৎ রিচার্ড হাডসন তার বিখ্যাত গ্রন্থ নেচার অফ জিওগ্রাফি এই বইয়েতে ভৌগোলিকদের গবেষণার মূল লক্ষ্য হলো কি না পৃথিবীর বিভিন্ন স্থানের মধ্যে বৈষম্য পর্যালোচনা করা। অর্থাৎ একটি অঞ্চল
আরেকটি অঞ্চলের থেকে বিভিন্ন উপাদানের সাপেক্ষে কতটা সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে এবং তাদের ক্রিয়া প্রতিক্রিয়া স্থানান্তর প্রবাহ প্রভৃতির ব্যাখ্যা করা সম্ভব। দ্বিতীয় রয়েছে ভূদৃশ্য। ভূদৃশ্য বলতে আমাদের দু ধরনের ভূদৃশ্য আমাদের রয়েছে, ভূপৃষ্ঠের উপরিভাগে এক প্রাকৃতিক ভূদৃশ্য এবং সাংস্কৃতিক ভূদৃশ্য। যে ক্ষেত্রে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ভূদৃশ্য সৃষ্টিতে মানুষ প্রাকৃতিক যে উপাদানগুলো তাদের ক্রিয়া প্রতিক্রিয়া পর্যালোচনা করা হয়। অর্থাৎ একটি প্রাকৃতিক ভূদৃশ্য কীভাবে মানুষের হস্তক্ষেপে ধীরে ধীরে সাংস্কৃতিক ভূদৃশ্যে পরিণত হয়েছে তা অনুধাবন করাই হলো ভূগোলের মূল বিষয়বস্তু। একটা উদাহরণ দিলে এই বিষয়টি তোমাদের কাছে স্পষ্ট হবে। একটি অরণ্য অঞ্চল যেটি প্রাকৃতিক ভূদৃশ্য, সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে বা নগরায়নের বিকাশের সঙ্গে সঙ্গে সেই অরণ্য অঞ্চল ধীরে ধীরে ডিফরেস্টেশন বা বৃক্ষচ্ছেদনের মাধ্যমে সেখানে যোগাযোগ ব্যবস্থা, সেখানে বসতি স্থাপনের মাধ্যমে সেটি একটি সাংস্কৃতিক ভূদৃশ্যে পরিণত হচ্ছে। এটিও আমাদের রয়েছে ভূগোলের পরিধির অন্তর্ভুক্ত। তৃতীয় রয়েছে মানুষের প্রকৃতির সম্পর্ক, মানুষ প্রকৃতির সম্পর্ক, ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ। হার্লন এইচ ব্যারোজ ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন, জিওগ্রাফি ইজ দ্য হিউম্যান ইকোলজি। Geography is the science of human ecology. সেখানে উনি মানবীয় বাস্তুতন্ত্রের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ মানুষ কেবলমাত্র স্বতন্ত্রভাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। সেক্ষেত্রে মানুষ প্রকৃতির মধ্যে সম্পর্ক অবিচ্ছেদ্য। তাই মানুষ প্রকৃতির সম্পর্ক পর্যালোচনার ক্ষেত্রে এখানে দুটি ধারণা আমাদের কাছে উঠে আসে, এক নিয়ন্ত্রণবাদ, দ্বিতীয়টি সম্ভাবনাবাদ। নিয়ন্ত্রণবাদ বলতে যেখানে প্রকৃতি ও মানুষের মধ্যে সম্পর্ক নিরূপণ করা হয়, সেক্ষেত্রে এখানে মানুষ অপেক্ষা প্রকৃতিকে মূল নিয়ন্ত্রণকারী হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ প্রকৃতি নিয়ন্ত্রণ করে মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপকে। কিন্তু সেই ধারণা থেকে মানুষের সভ্যতা বা বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে এই নিয়ন্ত্রণবাদ থেকে ধীরে ধীরে উঠে আসে সম্ভাবনাবাদ। অর্থাৎ যেখানে সম্ভাবনাবাদে প্রকৃতির তুলনায় মানুষকে বেশি সক্রিয়ভাবে দেখানো হয়েছে। অর্থাৎ মানুষ সম্পূর্ণরূপে প্রকৃতির উপর নির্ভরশীল
নয়। মানুষ তার নিজের বোধ, বুদ্ধি, বিচার, বিশ্লেষণ, বিজ্ঞান মনস্কতার মাধ্যমে মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ সম্ভাবনাবাদে মানুষকে বেশি সক্রিয়ভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু পরবর্তী পর্যায়ে মানবীয় বাস্তুতন্ত্রে এখানে প্রকৃতি এবং মানুষের মধ্যে একটি ভারসাম্য প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে প্রকৃতি সর্বেসর্বা, আবার কোনো কোনো ক্ষেত্রে মানুষ প্রকৃতির কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ একে অপরের উপর ওতপ্রোতভাবে নির্ভরশীল বা এরা অবিচ্ছেদ্য অঙ্গ, যে কারণে মানুষ প্রকৃতির সম্পর্ক বিশ্লেষণ করা ভূগোলের পরিধির মধ্যে অন্তর্ভুক্ত। দৈশিক বন্টন, এর পরের পয়েন্ট যেটি রয়েছে সেটি হচ্ছে দৈশিক বন্টন, স্পেশাল ডিস্ট্রিবিউশন। ভূগোলের বিষয় বা আমাদের ভৌগোলিক যে বিষয়গুলি রয়েছে তার ঘটনাবলীর স্থানভিত্তিক বন্টন পর্যালোচনা করাই হলো ভূগোলের মূল বিষয়বস্তু। অর্থাৎ কোনো একটি অঞ্চলের পুঙ্খানুপুঙ্খ প্রাকৃতিক এবং মানবিক উপাদানের বিশ্লেষণ এবং ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা ক্রমশ একটি স্বতন্ত্র অঞ্চলে সেটি পরিণত হয়, যা অন্য অঞ্চলের থেকে সম্পূর্ণভাবে তাকে একটি বিশেষ সত্তা রূপে প্রকাশ ঘটায়। যেমন শিল্পের অবস্থান, ভূমির ব্যবহার, শহরের অবস্থান, যা একটি বিশেষ সত্তা রয়েছে এই দৈশিক বন্টনের মধ্যে। এরপরে রয়েছে দৈশিক জ্যামিতি, স্পেশাল জিওমেট্রি। ভূগোল বিষয়ে যবে থেকে গণিত, জ্যামিতি প্রভৃতির ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পায়, তখন থেকেই ভূগোলে জ্যামিতীয় ধারণা ব্যবহার বাড়তে থাকে। এই ধারণা থেকেই কেন্দ্রীয় অবস্থান তত্ত্ব, দূরত্বের ধারণা প্রভৃতি ভূগোলের মধ্যে ব্যবহার হতে থাকে। তো এই বিষয়গুলোই আমাদের ভূগোলের পরিধির মধ্যে অন্তর্ভুক্ত। এর পরের পয়েন্ট যেটা রয়েছে ফোর্থ পয়েন্ট, ভূগোলের প্রকৃতি, নেচার অফ জিওগ্রাফি। অর্থাৎ ভূগোলের মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো রয়েছে। প্রথম যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি রয়েছে বিজ্ঞান ধর্মী। ভূগোল প্রথম থেকেই একটি বিতর্কিত একটি বিষয় হয়ে রয়েছে, মানে বিতর্ক রয়েছে যে ভূগোল সমাজবিজ্ঞান না বিজ্ঞান। তো ভূগোলে যেহেতু ভূগোলের পর্যালোচনার যে দৃষ্টিভঙ্গি তাতে আঞ্চলিক স্বতন্ত্রতা রয়েছে যা ভূতত্ত্বের সমতুল্য, আবার সাধারণীকরণ তত্ত্ব বা নিয়ম প্রতিষ্ঠার মাধ্যমে ভূগোলকে ব্যাখ্যা করা হয় যা পদার্থবিজ্ঞানের সমতুল্য। সেক্ষেত্রে ভূগোলের দৃষ্টিভঙ্গি বৈজ্ঞানিক, তাই ভূগোল যথার্থরূপে একটি বিজ্ঞান। অর্থাৎ ভূগোলের মধ্যে যে যে বিষয়গুলো অন্তর্ভুক্তি রয়েছে তা বিজ্ঞান ধর্মী, যার সার্থক প্রয়োগ করেছিলেন
হামবোল্ড, আলেকজান্ডার ভন হামবোল্ড, কার্ল রিটার, পিটার হ্যাগেট প্রমুখ। সংশ্লেষিত বিষয় অর্থাৎ ভূগোলের বিভিন্ন প্রাকৃতিক বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে সমন্বয় সাধন করেছে। তাই ভূগোল একটি সংশ্লেষধর্মী বিষয়। থার্ড পয়েন্ট, আন্তঃসম্পর্ক নির্ণয় করা অর্থাৎ ভূগোল প্রাকৃতিক এবং সাংস্কৃতিক যে পরিবেশ, সেই পরিবেশগুলোর মধ্যে পরিবেশের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক বা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার বিশ্লেষণ করা হয় এই ভূগোল শাস্ত্রের মধ্যে, যে কারণে ভূগোলকে আমরা আন্তঃসম্পর্ক নির্ণায়ক বিষয় বলে বিবেচিত করতে পারি। ফোর্থ পয়েন্ট রয়েছে গতিশীল বিষয়। সেটা প্রথমেই বলা হয়েছে যে ভূগোল সর্বদাই পরিবর্তনশীল। ভূগোলের দৃষ্টিভঙ্গি, ভৌগোলিকদের গবেষণা ধীরে ধীরে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়েছে, যে কারণে ভূগোল সদয় পরিবর্তনশীল। লাস্ট যে পয়েন্ট রয়েছে সেটি রয়েছে তোমাদের ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি বা ভূগোলের শাখাসমূহ। আমাদের ভূগোলে প্রাথমিকভাবে ভূগোলকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। এক, আঞ্চলিক ভূগোল, দুই, প্রণালীবদ্ধ ভূগোল। অর্থাৎ আঞ্চলিক ভূগোল বলতে পৃথিবীকে যদি কতকগুলো সমধর্মী প্রাকৃতিক এবং মানবিক বৈশিষ্ট্যের ভিত্তিতে অঞ্চলে ভাগ করা হয়, সেক্ষেত্রে প্রতিটি অঞ্চলের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক দিকগুলির বর্ণনা করা হলো আঞ্চলিক ভূগোলের মূল বিষয়বস্তু, যার স্রষ্টা কার্ল রিটার। আর প্রণালীবদ্ধ ভূগোল এই প্রাকৃতিক এবং মানবিক যে ভূগোলের বিভিন্ন উপাদানগুলো তার প্রণালীবদ্ধভাবে বা পর্যায়ক্রমিকভাবে অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলোর বিচার বিশ্লেষণ করা হলো প্রণালীবদ্ধ ভূগোলের মধ্যে অন্তর্ভুক্ত, যা আলেকজান্ডার ভন হামবোল্ড এর জনক। আঞ্চলিক ভূগোলের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, যে শাখাগুলো রয়েছে তা হলো আঞ্চলিক সমীক্ষা, আঞ্চলিক উন্নয়ন, আঞ্চলিক পরিকল্পনা, আঞ্চলিক বিশ্লেষণ। এবং প্রণালীবদ্ধ ভূগোলকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। এক, প্রাকৃতিক ভূগোল, দ্বিতীয় রয়েছে জীব ভূগোল, তৃতীয় রয়েছে মানবীয় ভূগোল। অর্থাৎ প্রাকৃতিক ভূগোল বলতে প্রাকৃতিক বিজ্ঞানের যে শাখায় বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং শিলামণ্ডলকে নিয়ে পর্যালোচনা করা হয় এবং তাদের কার্যকারণ সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। জীব ভূগোল, যা আমাদের জীববিজ্ঞানের শাখার মধ্যে বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, অণুজীবের মধ্যে উৎপত্তি, বন্টন, বৈশিষ্ট্য এবং পরিবেশের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা হয়। এবং থার্ড যেটা রয়েছে প্রণালীবদ্ধ ভূগোলে মানবীয় ভূগোল। মানবীয় ভূগোল সমাজবিজ্ঞানের যে শাখায় জনসংখ্যার বন্টন, জনসংখ্যার সমষ্টি, বৈশিষ্ট্য, জীবিকা, ধর্ম, রোগগ্রস্ততা, প্রব্রজন এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপ, সংস্কৃতি, দর্শন
ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা হয় তাকে আমরা বলবো মানবীয় ভূগোল, যা ফরাসি ভৌগোলিকবিদ ভিদাল ডে লা ব্লাস, আরেকবার বলি, ফরাসি ভূগোলবিদ ভিডাল দে লা ব্লাস এই শাখার জনক, অর্থাৎ মানবীয় ভূগোলের জনক ভিদাল দে লা ব্লাস। তো প্রাকৃতিক ভূগোলের মধ্যে যে শাখাগুলো রয়েছে, এক, জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল, যেখানে সৌরজগৎ, বিভিন্ন গ্রহ, নক্ষত্র, গ্রহণপুঞ্জ প্রভৃতিকে নিয়ে পর্যালোচনা করা হয়। ভূমিরূপবিদ্যা, বিভিন্ন ভূমিরূপের উৎপত্তি, বিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়। জলবায়ুবিদ্যা, অর্থাৎ বিভিন্ন আবহাওয়া বা জলবায়ুর বিভিন্ন উপাদানগুলো, তার সম্পর্কে তাদের প্রণালীবদ্ধভাবে তাদের তথ্যের সংগ্রহ বা বিচার বিশ্লেষণ করা। যারা এই জলবায়ু বিদ্যাকে সমৃদ্ধ করেছেন তার মধ্যে রয়েছেন কোপেন, থর্নওয়েট, ট্রিওয়ার্থা প্রমুখ। এরপরে সমুদ্র বিজ্ঞান, অর্থাৎ মহাসাগরের উৎপত্তি, বন্টন, সমুদ্র স্রোত, সমুদ্রের তরঙ্গ, জোয়ার ভাটা ইত্যাদি পর্যালোচনা করা হয়, যা সমুদ্র বিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত, যার মধ্যে রয়েছে যেনারা এই শাস্ত্রকে বিকাশ ঘটিয়েছেন, যার মধ্যে রয়েছেন প্যাসিডোনিয়াস, ভাদ্রুপ, সেফার্ড প্রভৃতি। পঞ্চম রয়েছে মৃত্তিকা ভূগোল বা সয়েল জিওগ্রাফি, যেখানে প্রাকৃতিক ভূগোলের যে শাখায় মাটির উৎপত্তি, ধর্ম, বন্টন, ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়। যা পেডোলজির মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ মৃত্তিকা বিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত। যেনারা এই শাস্ত্রের সমৃদ্ধি ঘটিয়েছেন ওনারা হলেন ডকুচেভ, মারবাট প্রমুখ। এরপর হচ্ছে জীব ভূগোল। জীব ভূগোলের মধ্যে যে শাখাগুলো রয়েছে উদ্ভিদ ভূগোল, যেখানে উদ্ভিদের সৃষ্টি, বংশবৃদ্ধি, এছাড়াও তাদের অভিযোজন প্রভৃতি সম্পর্কে, তাদের সংরক্ষণ প্রভৃতিকে নিয়ে আলোচনা করা হয়। প্রাণী ভূগোল, বিভিন্ন প্রাণীর বন্টন, অভিযোজন, সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়। মানবীয় বাস্তুতন্ত্র, অর্থাৎ এখানে মানুষ এবং প্রকৃতি বিভিন্ন উপাদানগুলোর সমন্বয়ে বা ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যে আবাসস্থল গড়ে তুলেছে তা মানবীয় বাস্তুতন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত। পরিবেশ ভূগোল বলতে পরিবেশ ভূগোলের যাবতীয় সমস্ত কিছু, অর্থাৎ পরিবেশের অবনমন, দূষণ, ফলাফল, সংরক্ষণ, সম্পদের হ্রাস প্রভৃতি বিচার বিশ্লেষণ করা হয়। যেনারা এই শাখার সমৃদ্ধি করেছেন তার মধ্যে রয়েছেন ওডাম, চ্যাপম্যান, সাবিন্দ্র সিং প্রভৃতি। এবং মানবীয় ভূগোলের যে শাখাগুলো রয়েছে সেগুলি হলো রাশিমাত্রিক ভূগোল, অর্থাৎ ভূগোলে যবে থেকে গাণিতিক প্রয়োগ হতে শুরু করে তবে থেকেই এই রাশিমাত্রিক ভূগোলের জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পায়। মার্কিন অধ্যাপক ফ্রেডরিক স্কিফার বিংশ শতকে এই রাশিমাত্রিক বিপ্লব ঘটান এবং চোরলে, হ্যাগেট প্রভৃতি এই শাস্ত্রটিকে জনপ্রিয়তা দিয়েছেন। অর্থনৈতিক ভূগোল, যেখানে মানুষের বিভিন্ন ধরনের কর্মধারা, পরিবেশের সঙ্গে কার্যকরণ সম্পর্ক বিশ্লেষণ করা হয়। স্ট্যাম্প, জিমারম্যান, জোন্স প্রভৃতি অর্থনীতিবিদরা এই অর্থনৈতিক ভূগোলকে সমৃদ্ধ করেছেন।
থার্ড রয়েছে জনসংখ্যা ভূগোল, অর্থাৎ বিভিন্ন জনসংখ্যার বিবর্তন, গঠন, প্রকৃতি, বন্টন প্রভৃতি আলোচনা করা হয়। ফোর্থ রয়েছে রাজনৈতিক ভূগোল। মানবীয় ভূগোলের যে শাখাতে বিভিন্ন জাতীয় বা আন্তর্জাতিক রাজনীতির ঘটনা প্রবাহ আলোচনা করা হয় তা হলো রাজনৈতিক ভূগোল। ঐতিহাসিক ভূগোল, অর্থাৎ ভূগোলের যে শাখাতে ইতিহাসের বিভিন্ন ঘটনাবলীর সঙ্গে ভৌগোলিক পরিবেশের প্রভাব পর্যালোচনা করা হয়। ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে ভৌগোলিক পরিবেশের প্রভাব পর্যালোচনা করা হয় ঐতিহাসিক ভূগোলের মধ্যে। সামাজিক ভূগোল, সোশ্যাল জিওগ্রাফি, অর্থাৎ মানবীয় ভূগোলের যে শাখাতে সামাজিক গঠন, সামাজিক ক্ষেত্র, সামাজিক বিবর্তন প্রভৃতি সম্পর্কে পর্যালোচনা করা হয় তা হলো সামাজিক ভূগোল। দার্শনিক ভূগোল বা ফিলোসফিক্যাল জিওগ্রাফি, মানবীয় ভূগোলের যে শাখাতে ভূগোলের বিষয়বস্তুর দার্শনিক বিচার বিশ্লেষণ করা হয় তাকে দার্শনিক ভূগোল বা ভূগোলের দর্শন বলা হয়। যেনারা এই ফিলোসফিক্যাল জিওগ্রাফির বিকাশ ঘটিয়েছেন ওনারা হলেন ইমানুয়েল কান্ট, আলেকজান্ডার ভন হামবোল্ট, কার্ল রিটার, হাডসন, ভিদাল ডে লা ব্লাস প্রমুখ। এরপর রয়েছে সাংস্কৃতিক ভূগোল, শেষে রয়েছে কালচারাল জিওগ্রাফি বা সাংস্কৃতিক ভূগোল। মানবীয় ভূগোলের যে শাখায় মানুষের জ্ঞান, বিশ্বাস, রীতিনীতি, দক্ষতা প্রভৃতি সাংস্কৃতিক উপাদানগুলোর আলোচনা করা হয় তা সাংস্কৃতিক ভূগোল। যেনারা এই ভূগোলকে সমৃদ্ধ করেছেন ওনারা হলেন ফ্রেডেরিক র্যাডজেল, কার্ল সায়ার প্রমুখ। তো এটাই হলো আমাদের সম্পূর্ণরূপে ভূগোলের শাখা, অর্থাৎ ভূগোল যেহেতু গতিশীল এবং প্রবহমান এবং ভৌগোলিকদের গবেষণা নিরন্তর চলছে, যে কারণে ভূগোলের শাখাও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আর তোমাদের সিলেবাসের এই প্রথম অধ্যায়ে এই 5টা পয়েন্ট যেগুলো হলো সেগুলো প্রথমেই তোমাদের রয়েছে ভূগোলের অর্থ, ভূগোলের প্রকৃতি, ভূগোলের পরিধি, ভূগোলের সংজ্ঞা এবং ভূগোলের শাখা। এইটি নিয়েই তোমাদের প্রথম অধ্যায়